পাহাড়ের কোলে এমন একটা অফবিট স্পট যেখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। হোমস্টের জানলা খুললেই মেঘেদের আড্ডা দেখা যায়। দার্জিলিং শহরের একদম কাছে আছে ব্লুমফিল্ড চা বাগান, এক কথায় ম্যাজিক্যাল প্লেস, একেবারে রূপকথার দেশ। কিন্তু এই রূপকথার দেশে পৌঁছানোর আগের গল্পটা ছিল চরম রিয়ালিটি চেক, একেবারে রোলার কোস্টার রাইড। যা ভিড় রয়েছে, যেহেতু সমস্ত বাস একই জায়গায় এসে দাঁড়াচ্ছে, মানে টয়লেট পরিষ্কার থাকা পসিবল নয়, আর খাওয়া দাওয়া যে করব সেই সিচুয়েশনও কিন্তু ঠিকঠাক নেই। ফারাক্কার সেই কুখ্যাত ট্রাফিক জ্যাম আমাদের 12 ঘন্টার সফরকে বদলে দিয়েছিল পুরো 19 ঘন্টার এক যন্ত্রণাদায়ক টর্চারে, যেখানে ক্লান্তিতে ভেঙে পড়ার মুহূর্তেও শুধুমাত্র প্রকৃতির এই অমোঘ টান আমাদের টিকিয়ে রেখেছিল। সমস্ত অভিজ্ঞতা নিয়েই আমাদের আজকের এপিসোড। চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। আজ 22শে মে আমি চলে এসেছি ধর্মতলায় বাস টার্মিনাসে। এই প্রথমবার বাসে করে কলকাতা থেকে শিলিগুড়ি যাব। একদম নতুন একটা জার্নি শুরু হচ্ছে, সমস্ত ডিটেল থাকবে আপনাদের জন্য। চলুন শুরু করা যাক আজকের জার্নি। ভলভো 9600 স্লিপার বাস ধর্মতলা বাস টার্মিনাস থেকে আমি বোর্ড করলাম। একেবারে প্রিমিয়াম আর ক্লাসি ইন্টেরিয়র। ছোট একটা বায়ো টয়লেটও আছে বাসের একদম পিছনের দিকে। সেখানে জলের ব্যবস্থাও রয়েছে, হ্যান্ড ওয়াশও আছে। ঝকঝকে বাস, আমাদের একেবারে সামনেই সিট রয়েছে। এই যে সিট, উঠে পড়বো চটপট। এই সাইডটায় দেখতে পাচ্ছেন দুজন বসতে পারবেন, আর এই সাইডে একজনের জন্য। আমাদের আজকে ড্রাইভার যিনি রয়েছেন, ড্রাইভার দাদা উজ্জ্বল দা, তাই তো? উজ্জ্বল সাঁতরা, দুটোই উজ্জ্বল, আরেকজনকে পাঠারে। হ্যাঁ তাই দেখলাম, দুজনই উজ্জ্বল। একদম পারফেক্ট টাইমে বাস ছেড়ে দিল 8:15। একদম নতুন এক্সপিরিয়েন্স আমার জন্য। এই দেখুন এই পাশে একটু টেনশন হচ্ছে, যেহেতু প্রথমবার যাচ্ছি বাসে। টিভিটা কিন্তু বেশ প্রিমিয়াম, আর এই যে মাথার উপরের দিকে রিমোট, পাশেই রিডিং লাইট রয়েছে আর এসির ভেন্টও রয়েছে। হেডফোনটা কিন্তু বেশ ভালোই। আমরা কিন্তু আপার সিটটা নিয়েছি, সবাই ভয় দেখাচ্ছিল যে আপার সিট নিয়েছিস, হেড স্পেস কিন্তু কম হবে। দেখুন আমি কিন্তু সোজাভাবে বসে রয়েছি, অনেকটাই স্পেস রয়েছে, কোনো রকম অসুবিধা হচ্ছে না। সব থেকে ভালো যেটা লাগলো যে এখানে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন, একদম পরিপাটি ছিল সব কিছু যখন আমরা উঠেছি। তার মধ্যে এত জিনিসপত্র, বুঝতেই পারছেন আমাদের যেহেতু ভিডিও শ্যুট করতে হয়, তার জন্য টুকটাক জিনিসপত্র কাছেই রাখতে হয়। আপনাদের যদি সেরকম প্রবলেম না থাকে তাহলে আপনারা শুধুমাত্র হাত ব্যাগটুকু নিয়ে উঠে পড়তে পারেন, বাকিটা তো চলেই যাবে লাগেজের জায়গায়। ওনারা এটা দিয়ে গেলেন ওঠার সঙ্গে সঙ্গে। আপনাদের দেখাই কি কি আছে, নিজেও দেখি কি কি আছে। একদম সুন্দর প্যাকেজিং, এই যে দেখুন কেক রয়েছে, একটা চিপস, একটা কুকিজ, আর তার সাথে একটা ড্রিঙ্ক, ম্যাঙ্গো ড্রিঙ্ক, যদিও সেটা গরম। আর আমার পেছনে এই বালিশটা রয়েছে বসার জন্য, কিন্তু আরামদায়ক, কেননা এই প্যাডিংটা তো করাই আছে, সুবিধাই হচ্ছে। আর এই যে গায়ে দেওয়ার জন্য এটা দেওয়া রয়েছে। এখানে এসি আপনি নিজের মতন করে নিজের দিকে ঘুরিয়ে নিতে পারেন। কলকাতার জ্যাম ঠেলে বেরোতেই বেশ খানিকটা সময় চলে যাচ্ছে। উপরের সিট নিয়ে একটা অসুবিধা হয়েছে, বুঝলেন তো? সেটা হচ্ছে যখন ইচ্ছে হবে তখনই নিচে নামা সম্ভব না।
এখান থেকে দেখতে খুব ভালো লাগছে, এখান থেকে ভিউ খুব সুন্দর, স্পেস নিয়েও কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনার মাঝে মধ্যে মনে হয় যে একটু উঠে হাঁটাহাঁটি করবেন, সেটা পসিবল নয়। আমার মনে হয় যে নিচে সিট নেওয়াটাই বেটার। সঙ্গে করে নিয়ে এসেছিলাম, মুখ চলছে এই টুকটাক। আচ্ছা, তখন দেখানো হয়নি, পরে ওনারা এই জলের বোতলটাও দিয়ে গেলেন, দুজনকে দুটো জলের বোতল। আরেকটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, যেহেতু আমি আর সুস্মিতা একসঙ্গে রয়েছি, তাই এই ডাবল সিটটায় আমরা দুজনে রয়েছি। যদি কেউ মনে করেন যে একা জার্নি করবেন, একজন একা মহিলা যদি থাকেন, তাহলে তিনি সিট বুক করতে পারেন। যদি এই ডাবলের দিকে সিট বুক করেন, তাহলে আপনার পাশে কোনো মহিলাই থাকবে। কিন্তু যদিও কোনো অপরিচিত মানুষ থাকেন, তাহলে ঠিক এইভাবে পর্দা টেনে নিজেকে আড়াল করে নিতে পারেন। এয়ারপোর্ট থেকে অনেকেই উঠলেন আবার। হাইওয়েতে উঠতেই স্পিড নিল বাস। এবার একটু রেস্ট নেওয়ার সময়। বাস থেকে নামলাম, এখন কৃষ্ণনগরে ডিনার ব্রেক, আর এখানে ওয়াশরুমেও যাওয়া যায়। চলুন দেখি, আমরা তো ডিনার সঙ্গে নিয়ে এসেছি, আপনাদের একবার দেখিয়ে দিই জায়গাটা। সমস্ত এসি ভলভো বাসই দেখছি এখন এখানে দাঁড়িয়ে রয়েছে, প্রচুর ভিড়। আর কি কোনো জায়গা নেই এই রেস্টুরেন্টটা ছাড়া? আমার কিন্তু এই প্রশ্নটা মাথায় এলো। এতগুলো বাস যদি একটা জায়গায় দাঁড়ায়, তাহলে তো ভিড় ধাক্কাধাক্কি হবেই, ওয়াশরুমও নোংরা হবে, খুব স্বাভাবিক। খাওয়া দাওয়া সারা, এবার আমরা আবারও বেরিয়ে পড়েছি। আবার দেখা হবে কাল সকালে। তখনও বুঝিনি এরপর ঠিক কি বিভীষিকা অপেক্ষা করছে আমাদের জন্য। রাত থেকে সকাল হয়ে গেল, আমরা সেই দাঁড়িয়েই আছি ফারাক্কার জ্যামে। গুড মর্নিং আর বলা যাচ্ছে না, যা কন্ডিশন। এখন 8:30 বাজে, সবেমাত্র ফারাক্কা ক্রস করে এসেছি। এই সময় আমাদের মোটামুটি শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা। অসম্ভব জ্যাম রয়েছে, অসম্ভব। বাস একেবারে চলতেই পারছে না ঠিক করে, টুকটুক টুকটুক করে যাচ্ছে। আমাদের পাশে দেখুন, এই যে এইভাবে চলছে। জানি না কতক্ষণে গিয়ে পৌঁছবো। বাস জার্নির অভিজ্ঞতা প্রথমবার ভালো নয়, খুব আনইজি একটা কন্ডিশন। কেননা 8:30 বাজে, এখনো পর্যন্ত কিন্তু কোথাও ব্রেক সেরকম দেওয়া সিচুয়েশন হয়নি। যেহেতু ব্রেক নিতে নিতেই আমরা চলেছি, তাই ওনারা ঠিকঠাক কোনো জায়গায় এখনো পর্যন্ত গাড়ি দাঁড় করাতে পারেননি। ওয়াশরুমের কন্ডিশন খারাপ, মানুষজন যেতে পারছেন না, ওয়াশরুম কিন্তু ক্লিন নেই। এবং খাওয়া দাওয়া সেটাও কোনো এই মুহূর্তে কি ব্যবস্থা হবে জানি না। ওনারা বললেন যে 1/2 ঘন্টা বাদে কোথাও একটা দাঁড়াবেন। এখন বাজে 10টা আর বাস এসে দাঁড়ালো গাজলে। এখানে টয়লেটে যাওয়ার জন্য এবং টুকটাক খাওয়া দাওয়া করার জন্য ব্রেক দেওয়া হচ্ছে, মিনিট 20 মতো। চলুন আপনাদের দেখাই। অসম্ভব ভিড়, সেরকম ভালো জায়গাও নয় এটা, খুব সাধারণ দোকানপাট আর বাথরুম। দেখলেন তো নিচের সিচুয়েশন, যা ভিড় রয়েছে। যেহেতু সমস্ত বাস একই জায়গায় এসে দাঁড়াচ্ছে, মানে টয়লেট পরিষ্কার থাকা পসিবল নয়। আর খাওয়া দাওয়া যে করব সেই সিচুয়েশনও কিন্তু ঠিকঠাক নেই, কেননা যেটুকু সময় দেওয়া হচ্ছে তার মধ্যে এত ভিড়ে খাওয়া দাওয়া করাও পসিবল নয়। টয়লেটটা ঘুরে চলে এসেছি, এবার এখানে বসেই যা আছে কাছে খেয়ে নেব, আর বেশি খাওয়াও যাবে না।
কেননা আমাদের পৌঁছতে পৌঁছতে হয়তো দুপুর 3টে-4টে বাজবে, যা বোঝা যাচ্ছে। বেশি খেলে গাও গোলাতে পারে এবং শরীরও খারাপ করতে পারে। শিলিগুড়ি শহরে ঢুকেও জ্যামে পড়তে হয়েছে আমাদের, দেখুন অবস্থা বাইরে। শেষ পর্যন্ত নামলাম শিলিগুড়িতে, 19 ঘন্টা লাগলো। এখানে একটা হোটেল বুক করে নিয়েছি, সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব, কিছু খেতেও হবে, কেননা আজ সকাল থেকে ঠিক করে কিচ্ছু খাওয়া হয়নি, আর ওয়াশরুমে যেতে হবে সেই ভয়ে জলও খাইনি। তাই একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আমরা বেরোবো, গাড়ি বলাই রয়েছে। বাস স্ট্যান্ডের পাশেই একটা হোটেলে গিয়ে খানিকটা ফ্রেশ হয়ে নিয়েছি, লাঞ্চটাও সেরে নিয়েছি। খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। এই রাস্তাগুলো এলে না আমার মনটা ভালো হয়ে যায়। এই যে এত সারাদিনের ক্লান্তি সব এক ঝটকায় চলে যায়। চা বাগান শুরু হয়ে গেছে পাশে, আলাদাই শান্তি। নর্থ বেঙ্গল আমার বড় প্রিয়, বড় প্রিয়। সুকনা ফরেস্ট পেরিয়ে গাড়ি এগিয়ে চলেছে। এমন বিকেল বেলায় কিন্তু এই প্রথমবার আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি। রোহিণীর রাস্তাটা ধরলাম আজ, এটা আমার ফেভারিট রুট। কার্শিয়াং পেরোতেই কেমন সন্ধে নেমে এলো দেখুন। তবে দারুণ লাগছে কিন্তু এই সময়ের জার্নিটা, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে। সোনাদা ঢুকতেই একটা কনকনে ঠান্ডা লাগতে শুরু করলো। ডালি ফাটাক থেকে আমরা বাঁদিকের রাস্তাটায় ঢুকেছি। মাত্র 7-8 মিনিটেই পৌঁছে গেলাম কুয়াশায় ঢাকা আজকের গন্তব্যে। পৌনে 9টা বাজে, শেষ পর্যন্ত এসে পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্যে, বেলমন্ট হোমসে। দেখাই আপনাদের। একটু সিঁড়ি ভাঙার ব্যাপার রয়েছে, কিন্তু কেমন লাগলো বীরেন্দা? দারুণ সুন্দর। বীরেন্দা ব্যাগ বয়ে হাঁপিয়ে গেছে। খুব সুন্দর, ফার্স্ট ইমপ্রেশন ফাটাফাটি। নিজেরাই দেখুন কি সুন্দর একটা রুম। বড় বড় দুটো বেড রয়েছে, 3 জন করে শুতে পারবে।
এদিকে লাগেজ রাখার জায়গা, বসার খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট, এত বড় মিরর, আর এদিকে একটা সুন্দর ব্যালকনি। চলুন দেখি। তবে এখন ব্যালকনি দেখাতে গেলেই রুমে পোকা ঢুকবে। এই যে কতগুলো বইও রাখা আছে এখানে, এটা দেখেই কিন্তু খুব ভালো লাগলো। সারা দিনে প্রথম চায়ের কাপ হাতে, আজকে দিনটা যা গেল না, কিন্তু এখানে আসার পর এত ভালো লাগছে, জায়গাটা ফাটাফাটি। কাল সকালে আপনারা বুঝতে পারবেন। এখন একটু চা খাবো, ফ্রেশ হব, ডিনার চলে এলে ডিনার করে ঘুমিয়ে পড়ব। খুব কোজি একটা রুম, ওয়েদারটাও দারুণ আজকে। ভীষণ বেশি ঠান্ডা নেই, কিন্তু খুব কমফোর্টেবল একটা ওয়েদার। এখানে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি 2000 টাকা মতো খরচ হবে দিনে। মুভি দেখতে দেখতে ডিনার সেরে একটু রাতের অ্যাম্বিয়েন্স এনজয় করে সেদিন খুব আরাম করে ঘুমিয়েছিলাম। গুড মর্নিং। বেলমন্ট হোমসে আমার প্রথম সকাল। সত্যি দারুণ পিসফুল সকাল। সবাই ঘুমোচ্ছে চারপাশে, শুধু জেগে আছে পাখিরা আর ফুলেরা। দেখতে দেখতে সব মেঘে ঢেকে গেল, দেখলেন কি সুন্দর লাগছিল। মেঘ এসে পুরোটা ঢেকে দিল। সকাল সকাল নীলামজি চা বানিয়ে দিলেন। আজ বিছানা ছেড়ে আর উঠতে ইচ্ছেই করছে না। এত শান্ত একটা সকাল, চারপাশ পুরো মেঘে ঢাকা। রেডি হয়ে বসে আছে, কিন্তু বেরোতে মন চাইছে না, জানেন। হাতে রূপকথার বই আর বাইরে রূপকথার অ্যাম্বিয়েন্স, জাস্ট ফাটাফাটি। সকাল সকাল লুচি ঘুগনি, তাও আবার এরকম অ্যাম্বিয়েন্সে, জাস্ট ফাটাফাটি।
দারুণ। মেঘ থাকলে সব কিছু হয়তো ভালোভাবে দেখানো যায় না, এটা খুব সত্যি কথা। কিন্তু আমার এই মেঘলা ওয়েদারটা পাহাড়ে ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে। আমাদের ওখানে তো এরকম মেঘলা ওয়েদার পাওয়া যায় না, না? তাই পাহাড়ে এসে যখন এরকম মেঘ দেখি আমার তো ফাটাফাটি লাগে, দারুণ লাগে। যারা সম্পূর্ণ অবসর সময় কাটানোর জন্য পাহাড়ে আসবেন ভাবছেন, তাদের জন্য এটা কিন্তু একদম আইডিয়াল জায়গা। কি সুন্দর একটা ওপেন টেরেস রয়েছে। একটা অলস দিন, আজকের দিনটাতে না এই একটাই কথা আমার মাথায় আসছে, খুব বেশি দৌড়োদৌড়ি করার মতো দিন আজকে নয়। তাও যাব, টুকটাক দেখি কতটুকু দেখা যায় এই ওয়েদারে। কিন্তু এই জায়গাটা এত মায়াবী, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। রুমে অনেকটা সময় কাটালাম, অনেক দিন পর খুব শান্তিতে বসেছিলাম, খানিকক্ষণ বইও পড়লাম, দারুণ লাগছে জানেন তো। ব্রেকফাস্ট করতে এসে চায়ের কাপটা নিয়ে যখন এখানে দাঁড়িয়েছি আর যেতে ইচ্ছে করছে না। সত্যিই খুব সুন্দর জায়গা। এখন আবার একটু একটু করে খুলছে ভ্যালির ভিউ, মেঘ কেটে যাচ্ছে। আমরা এখন একটু পায়ে হেঁটে গ্রামটা ঘুরে দেখার জন্য বেরিয়েছি। সুস্মিতা আছে আমার সঙ্গে, অশ্বিন ভাই আছে। দার্জিলিংয়ের এত কাছে এত শান্ত একটা জায়গা সত্যি বিশ্বাস করা যায় না। পাখির কিচিরমিচির শুধু শুনুন। একটু আগে তো আপনারা দেখলেনই, পুরো কুয়াশায় ঢাকা ছিল, মেঘে ঢাকা ছিল পুরো এলাকাটা, এখন একদম ঝকঝক করছে। ধারেগাঁও 1 কিলোমিটার, এই জায়গাটা হলো ধারেগাঁও। দেখুন, ওই দেখুন, এটা বর্ধমান রাজার রাজবাড়ি। এখান থেকে দেখা যাচ্ছে পুরো দার্জিলিং এর ভিউটা পাওয়া যায়। দার্জিলিং থেকে কত কাছে এই জায়গাটা। আপনারা অনেকেই খোঁজেন না যে দার্জিলিংয়ের কাছাকাছি, শহরের কাছাকাছি একটা অফবিট জায়গা, এটা হলো সেই জায়গা। শহরের কাছাকাছি একটা অফবিট জায়গা, যেখানে চা বাগান রয়েছে, জঙ্গল রয়েছে, পাহাড় রয়েছে, সব কিছু আছে, দুর্দান্ত। চারিদিকে পাখির কিচিরমিচির। লোকজন বেশ কম এখনো এখানে। এখন বেরিয়ে পড়েছি গাড়ি করে। সামনের কয়েকটা স্পট আপনাদের ঘুরে দেখাবো। এই নিচেরটা হচ্ছে ব্লুমফিল্ড টি এস্টেট, এটা পুরোটা ব্লুমফিল্ড। আর ওই সাইডটা যে দেখতে পাচ্ছেন ওখানে আরিয়া, আর ওই দিকে সিংটাম রয়েছে ওই সাইডটাতে। আর এই দিকটায় দেখুন পুরো দার্জিলিং শহর। আকাশটা পরিষ্কার হয়, এত সুন্দর লাগছে দেখতে। হোমস্টে থেকে একদম পায়ে হাঁটা দূরত্বে কত মানুষজন এসেছেন এখানে। আর এটা হলো একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো এরিয়াটা দেখা যায়। এই ব্লুমফিল্ড টি গার্ডেন যে কতটা সুন্দর দেখেই বুঝতে পারছেন নিশ্চয়ই।
কি সুন্দর জায়গা বলুন তো। হোমস্টে থেকে একেবারে পায়ে হেঁটে ব্লুমফিল্ড টি এস্টেটে চলে আসতে পারবেন। কি সুন্দর বাগান, প্রচুর প্রজাপতি রয়েছে। আকাশটা পরিষ্কার হয়ে গেল, ভগবান একটু মুখ তুলে চেয়েছেন আমাদের দিকে। ওয়েদারটা এত সুন্দর রয়েছে না, কি বলবো। ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশে সুন্দর মেঘ উড়ে যাচ্ছে, আকাশটা যেন শরতের আকাশ। মাঝে মধ্যে রোদ যখন উঠছে তখন একটু গরম লাগছে, আর না হলে পাগল করা একটা ওয়েদার। অসাধারণ অসাধারণ। বর্ষাকালে পাহাড়, এর থেকে ভালো কিছু হতেই পারে না। আমার কাছে বেস্ট টাইম পাহাড়ে আসার। কেমন হাওয়া দিচ্ছে বুঝতে পারছেন? চলুন পরের গন্তব্যে যাওয়া যাক। সামনেই আছে অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন, এখন আমরা সেদিকেই যাচ্ছি। এখন আমরা চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি গার্ডেনে। এখান থেকে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এলাকাটার, আপনাদের দেখাবো। বিভিন্ন রকমের চাও রাখা আছে এখানে। একটু নিচের দিকেই ফ্যাক্টরিটা রয়েছে, চলুন সেটা এবার গিয়ে দেখে আসি। একে রবিবার, তার জন্য ওনারা বললেন যে ভেতরে ঢুকতে দেওয়া হয় না, আর ভেতরে কিন্তু ফুটেজও নেওয়া যায় না, অতএব গিয়ে লাভ নেই, আপনাদের তো দেখাতে পারবো না। চলুন অন্য স্পটের দিকে এগিয়ে যাই। এখন আমরা যাচ্ছি একটা ঐতিহাসিক স্পটে। রাস্তা বেশ ভালো এখন এখানে। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি তার ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এটা ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র। 1897 সালে তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। আপনাদের ঘুরে দেখাই ভালো করে। সিদ্রাপং হাইড্রো ইলেকট্রিক পাওয়ার স্টেশন আরিয়া চা বাগানের মধ্যে তৈরি হয়েছিল। বর্ধমান রাজার অনুমতি নিয়ে এই প্রকল্প শুরু করেছিল ব্রিটিশরা। এখন এটা কালচারাল হেরিটেজ সাইট। না, আমি এই মানে এই যেগুলো আমরা কি বলে আমরা কিতাবে পড়াশোনা করি, বইয়ে পড়েছো? বই পড়েছিলাম আমরা ছোটবেলায়, আমরা এখানে এরকম আছে এরকম বলে আমি পড়েছিলাম। আজকে স্পট ভিজিট হচ্ছে আমাদের। কষ্ট হতো, মনে থাকতো না, কি অসুবিধা হয়তো। এখন অনেকেই থাকেন এখানে। হেঁটে হেঁটে বেশ খানিকটা নিচের দিকে নামলাম, জলের শব্দ পাওয়া যাচ্ছিল। এই যে লম্বা পাইপটা দেখতে পাচ্ছেন,
আগে এই পাইপটা দিয়ে জল আসতো এখানে। এই পাইপটা জল তোলার কাজে ব্যবহার করা হতো, একদম নিচ পর্যন্ত গেছে। ভাবুন তো একবার, আমরা এই জায়গাটা সম্বন্ধে কজন জানি। এটা ভারতবর্ষের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র এবং এশিয়ার অন্যতম প্রাচীন। মানে এশিয়াতে যত পুরনো পুরনো জলবিদ্যুৎ প্রকল্প রয়েছে তাদের মধ্যে এটা একটা। কত কিছু অজানা। দার্জিলিং শহর থেকে মাত্র 12 কিলোমিটার দূরেই রয়েছে, আরিয়া টি গার্ডেনের কাছে। আপনারা চাইলে ব্লুমফিল্ডে থেকেও কিন্তু দার্জিলিংয়ের সমস্ত সাইট সিইং করতে পারেন। এখান থেকে ম্যালে যেতে সময় লাগে মোটামুটি মিনিট 20 মতো। তবে এখন যা জ্যাম রয়েছে তাতে কতক্ষণ সময় লাগবে বলা মুশকিল। নর্মাল টাইমে একটা বিকেলে আপনারা ম্যালে গিয়েও সময় কাটাতে পারেন। আমরা এখন যাচ্ছি রক গার্ডেনের দিকে। এখন চলে এসেছি সবার প্রিয় রক গার্ডেনের সামনে। ভেতরে যাব তার আগে টিকিট কেটে নিতে হবে। জল এখন ভালোই আছে, চাইলে উপরের দিকেও ঘুরে আসতে পারেন। অনেকেই যাচ্ছেন একটু হাইক করে। ভিউটা বেশ ভালো লাগে। কিছু মানুষ আবার লোকাল ড্রেস পরে ছবিও তুলছেন। অনেক ঘোরাঘুরি হলো, চলুন এবার হোমস্টেতে ফেরা যাক। এই জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। একটাই প্রবলেম, বড্ড ভিড় হয় এখানে, প্রচুর মানুষ ভিড় করেন এসে। হোমস্টেতেই সরাসরি চলে যাব ভেবেছিলাম, তবে সবার মনে হলো মোমো খেতে হবে, তাই পাশের দোকানে গিয়ে বসলাম। ভালোই গরম লাগছে, কিন্তু খিদেও পেয়ে গেছে, তার জন্য চলে এসেছে গরম গরম মোমো। পাহাড়ে বেড়াতে এসে মোমো ছাড়া হয়? ব্যাপারটা কমপ্লিট বলুন তো। গরম। হোটেলে ফিরে লাঞ্চ করব, কিন্তু এখন ঘোরাঘুরি করে ভালোই খিদে পেয়ে গেছে, তাই জন্য চটপট স্ন্যাক্স। পাহাড়ে মোমোর থেকে ভালো আর কি হতে পারে বলুন তো। হোমস্টেতে ফেরার পথে রাস্তায় নেমে পড়তে হলো গাড়ি থেকে। কি দারুণ সুন্দর এই স্পটটা, একবার দেখুন। সম্পূর্ণ দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যায়। পুরো জায়গাটা দেখুন। ওয়েদারটা না পাগল করা। ঝকঝকে রোদ ছিল, এবার আস্তে আস্তে মেঘে ঢেকে যাচ্ছে সবটা। টুপটাপ বৃষ্টি শুরু হলো। চলুন ফিরতে হবে। পাগলের মতো যেখানে সেখানে নেমে পড়ি আমি গাড়ি থেকে। এত ভালো ভালো জায়গা না, গাড়িতে বসে থাকা যায় না।
চলে এসেছি লাঞ্চ সারতে। মেনুতে কি কি আছে প্রথমে আপনাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছি বাঁধাকপি রয়েছে, বিনসের একটা সবজি, তার সাথে শাক রয়েছে, ডিমের ঝোল, আর এটা হচ্ছে গোরখা চাটনি, আলু দিয়ে তৈরি, বাদাম টাদাম অনেক কিছু দেওয়া হয় এর মধ্যে, আর ডাল, গরম গরম ভাত। চটপট খেয়ে নিই, খেয়ে বলছি স্বাদ কেমন। গতকাল খাবার বেশ ভালো ছিল, এখনও যা মনে হচ্ছে ভালোই হবে। প্রচণ্ড গরম। ভীষণ ফ্রেশ হয় পাহাড়ের রান্না, আমার ভালো লাগে খুব। গোরখা আচার যেটা বললাম, ওটার মধ্যে আলুর সঙ্গে শসাও রয়েছে, বাদামও আছে, অল্প সর্ষেও ইউজ হয়েছে, ফাটাফাটি। আজকে খাওয়া দাওয়ার পর শুধু রেস্ট। সত্যি একদম রেস্ট করেছি পুরো বিকেলটা। তারপর যে একটা দারুণ সন্ধে অপেক্ষা করছিল তাকে জানতো। সবাই মিলে ভীষণ মজা হলো, সঙ্গে দার্জিলিং এর নাইট ভিউ আর ইভিনিং স্ন্যাক্স। গান তো ছিলই। आप ये वाला प्रॉपर्टी बनाने के बारे में सोचे कैसे, ये तो बताइए पहले। इतना अच्छा जगह आप सिलेक्ट कैसे किए? इसका बहुत लॉन्ग स्टोरी है एक्चुअली। इट इज़ माय बर्थ प्लेस। यहाँ से ऊपर जो गांव है वहाँ पर मेरा पापा का घर था पहले, बहुत आगे। तो आफ्टर माय बर्थ वी आर शिफ्टेड टू अदर प्लेस, बगल में ही वहाँ शिफ्ट हो गई। लेकिन जब मेरा डॉटर एंड सन they grew up long time back, when they visit this place, यहाँ आके हमें बहुत अच्छा लगता था पहले से ही। जहाँ पर हम रहते थे वहाँ थोड़ा क्राउडेड है, लेकिन ये खुला जगह है, नेचुरली बहुत ब्यूटीफाइड है, अच्छा है। तो यहाँ से कंचनजंगा व्यू भी बहुत क्लियर सामने आमने सामने हम लोग बहुत दुखी हो गए कि हम लोग को नहीं मिला। ड्यू टू वेदर चेंज आई गेस, नहीं तो इस समय तो ऐसा क्लाउडी कभी भी नहीं होता था, फॉगी क्लाउडी होल अप्रैल में ऐसा ही रहा। तो मेरा जो एल्डेस्ट सन है उसका आइडिया था बेसिकली। जब मेरा बेटा ने बोला तो हम लोग फैमिली, हमारा बॉन्ड बहुत अच्छा है भाई बहन का, तो वाई नॉट यू स्टार्ट समथिंग टुगेदर, एक फैमिली यूनिटी के लिए बेसिकली आई थिंक। क्योंकि मुझे लगता है आज के ज़माने में जब बच्चे लोग बढ़ते हैं तो कोई कहाँ होता है, तो सब अलग हो जाते हैं। तो ये थोड़ा एक कॉज रहेगा गेट टुगेदर करने के लिए, टुगेदरनेस के लिए। उडेर चौकी डाँडामा भन्छन् रेशम फेरि रे, उडेर चौकी डाँडामा भन्छन् रेशम फेरि रे। एक नाले बन्दुक दुई नाले बन्दुक, मृगलाई ताकेको मृगलाई मैले ताकेको होइन, मायालाई ताकेको। रेशम फेरि रे, रेशम फेरि रे, उडेर चौकी डाँडामा भन्छन् रेशम फेरि रे। তো এইখানে আমরা ভাবছিলাম যে সন্ধ্যাবেলা হাউ টু পাস দ্য টাইম, বাট উই ডিডন্ট এক্সপেক্ট দ্যাট ইট উইল বি সো লাইভলি। এরকম সবাই মিলে মজা হবে সেটা বোঝা যায়নি। এত সুন্দর প্রপার্টি, সিইং দার্জিলিং টাউন, এখানে আই এম ফিলিং আ বিট স্যাড নাও যে দার্জিলিং এই তো এত কাছে, কিন্তু এখন তো যেতে পারবো না। নেভার দিলেস খুব ভালো লাগলো আমার, দারুণ লাগলো না? দারুণ দারুণ দারুণ, ফ্যান্টাস্টিক। আপনার কেমন লাগলো? আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি ভাবতে পারিনি, আমি অ্যাকচুয়ালি চুপচাপ জায়গায় থাকতে পারি না, আমার ভালো লাগে না, আমার একটু মার্কেট থাকবে এই থাকবে। তো আমি এসে আমার এত ভালো লেগেছে। এখানে যারা দিদিরা রয়েছে তারা এত সুন্দর মানে ব্যবহার, এত সুন্দর কথা তাদের, মানে প্রচণ্ড, মানে খুব, মানে কি বলবো, মানে খুব ভালো লেগেছে আমার। মানে আমি বোর ফিল করিনি। আর এখন তো সবাই মিলে আড্ডা দিচ্ছি আমরা, মানে এটা মজাই হচ্ছে খুব।
এরকম অ্যাম্বিয়েন্স শেষ কবে পেয়েছেন বলুন তো? আমি তো অনেক দিন বাদে পেলাম। দার্জিলিংয়ের এত কাছাকাছি এত সুন্দর একটা জায়গা আছে আমার সত্যিই জানা ছিল না। দারুণ সুন্দর কাটলো দিনটা। আপনাদের যদি হাতে সময় থাকে তাহলে এখান থেকে ঘুরে যান, মন ভালো হয়ে যাবে। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। সবাই ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে রাখবেন আমাদের। বাই বাই।